গুড ইভিনিং স্টুডেন্টস। বেশ কিছুদিন পরে তোমাদের কাছে আবার এলাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। কিছু অসুবিধার জন্য তোমাদের বেশ কিছুদিন ক্লাস নেওয়া হয়নি। যাই হোক, আমাদের আজকে আমি একটা নতুন চ্যাপ্টার নিয়ে এসেছি। তা হচ্ছে কি, কিছু অজৈব যে গ্যাস রয়েছে তাদের আমরা প্রস্তুতি এবং তাদের রাসায়নিক ধর্ম সম্পর্কে তোমাদের আজকে বলবো আমি। তো তোমাদের সিলেবাসের মধ্যে যে তিনটে গ্যাস রয়েছে, একটা হলো অ্যামোনিয়া, একটা হচ্ছে নাইট্রোজেন, আর একটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড। এগুলো রাসায়নিক বিক্রিয়া বেশি রয়েছে। তো এগুলোর প্রস্তুতি এবং ধর্মগুলো সম্পর্কে চলো তোমাদের ভালো করে আমি বলে দিচ্ছি। তোমাদের প্রথমে আমি যে গ্যাসটা সম্পর্কে আলোচনা করব, সেই গ্যাসটার নাম হচ্ছে কি অ্যামোনিয়া। অ্যামোনিয়া, যার সংকেত তোমরা দেখতে পাচ্ছ কি NH3, মলিকুলার ওয়েট 17 রয়েছে। অর্থাৎ যেহেতু এখানে নাইট্রোজেনের রয়েছে 40 আর হাইড্রোজেনের 1 করে 3, তার জন্য 17 হয়েছে মলিকুলার ওয়েট। অ্যামোনিয়ার প্রথমে আমরা পরীক্ষাগার প্রস্তুতিটি দেখব। পরীক্ষাগার প্রস্তুতির জন্য তোমাদের যেটা হচ্ছে কি মেনলি প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যাদি। রাসায়নিক দ্রব্যাদিগুলো কী কী নেবো আমরা? এক নম্বর নেবো হচ্ছে কি অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম এবং ক্লোরাইড অর্থাৎ NH4Cl, এবং শুষ্ক কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ CaOH এর হোল্টোয়াইস। তো এই দুটো হচ্ছে কি আমরা রাসায়নিক দ্রব্য নিলাম। এবারে রাসায়নিক বিক্রিয়াটা ঘটানোর জন্য প্রয়োজনীয় কী কী বিক্রিয়ার শর্ত লাগে। দেখা গেছে যে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এই দুটোকে যদি 1:3 অনুপাতে ভরের অনুপাতে আমরা মিশাই, হ্যাঁ, তাহলে রাসায়নিক বিক্রিয়াটা ঘটানো যাবে। এবার আমরা দেখব যে এই রাসায়নিক বিক্রিয়াটা ঘটানোর জন্য কি কি নীতি লাগে বা সমীকরণটা কিরকম ধরনের হয় সেটা একটু দেখবো আমরা এবার। প্রথমে বলছি যে রাসায়নিক বিক্রিয়া অ্যামোনিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড রাসায়নিক বিক্রিয়া করে একটা লবণ তৈরি করে, অ্যামোনিয়া গ্যাস তৈরি করে এবং জলীয় বাষ্প উৎপন্ন হয়। এক্ষেত্রে এই রাসায়নিক সমীকরণটা তোমাদের দরকার হবে, এটা তোমরা ভালো করে মনে রাখবে। এই অ্যামোনিয়াম ক্লোরাইড অর্থাৎ অ্যামোনিয়ার কোনো লবণে যদি আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, কলিচুন বা যে কোনো তীব্র ক্ষার নিই, তাহলে রাসায়নিক বিক্রিয়া করে সর্বদাই হচ্ছে কি অ্যামোনিয়া গ্যাস আমরা পাবো। অন্যান্য অ্যামোনিয়ার যে লবণগুলো রয়েছে, অ্যামোনিয়াম সালফেট বা অ্যামোনিয়াম নাইট্রেট, তার সঙ্গেও আমরা কোনো তীব্র ক্ষারের রাসায়নিক বিক্রিয়ায় আমরা অ্যামোনিয়া গ্যাস পেতে পারি, এবং সেগুলো তোমরা বাড়িতে রাসায়নিক বিক্রিয়াগুলো করে দেখতে পারো। প্রত্যেক ক্ষেত্রে অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে সঙ্গে যে লবণটা হবে, সেই লবণটাও তোমরা দেখবে কি লবণটা তৈরি করছে। নেক্সট আমরা হচ্ছে কি এবারে রাসায়নিক বিক্রিয়ার কিভাবে ঘটে রাসায়নিক বিক্রিয়াটা, সেইটা আমরা বা কি কোন যন্ত্রের সাহায্যে রাসায়নিক বিক্রিয়াটা ঘটানো হয় সেইটা আমি তোমাদের একটু দেখাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা গোলজল ফ্লাস্কটাকে আমরা একটা স্ট্যান্ডের সাহায্যে আটকেছি। স্ট্যান্ডের সাহায্যে আটকে তোমার বার্নার নিয়েছি, তারজালির সাহায্যে উপরে রেখেছি। এই যে গোলজল ফ্লাস্কটা, এই গোলজল ফ্লাস্কের মুখটাতে একটা কর্ক লাগানো রয়েছে এবং সেটার মধ্য দিয়ে একটা ইউ আকৃতির একটা নল নেওয়া হয়েছে। এই নলটা আবার দেখো একটা এখানে একটা যে রয়েছে ক্যালসিয়াম অক্সাইডের একটা গ্যাস জার বা সেখানের মধ্য দিয়ে সেখানে গেছে। এবার এই যে আমরা নিয়েছি বড় যে গ্যাস জারটা, তার মুখটাও কর্ক লাগিয়ে একটা হচ্ছে কি সরু নল রাখা হয়েছে, নির্গম নল। তার উপরে একটা শুষ্ক গ্যাস জারকে উপর করে রাখা হয়েছে এবং সেটাকেও স্ট্যান্ডের মধ্যে রাখা হয়েছে। এখন এই টোটাল যে চিত্রটাতে তোমরা দেখতে পাচ্ছ, এই গোলজল ফ্লাস্কটাতে কি কি রয়েছে? অ্যামোনিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ দিয়ে এর হচ্ছে কি দ্রবণ বানানো হয়েছে। এবার যদি আমরা উত্তপ্ত করলে কি হবে? অ্যামোনিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের রাসায়নিক বিক্রিয়া ঘটবে এবং যে উৎপন্ন হচ্ছে লবণটা এখানেই থাকবে, কিন্তু অ্যামোনিয়া গ্যাস আর জলীয় বাষ্প এই দুটো নির্গম নল দিয়ে আস্তে 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 এদিকে আসতে থাকবে এবং এইখানে মধ্য দিয়ে যখন যাবে তখন দেখবো এই যে পাত্রটা রয়েছে বা গ্যাস জারটা রয়েছে, এর মধ্যে দিয়ে আগে থেকে ক্যালসিয়াম অক্সাইড রাখা রয়েছে, শুষ্ক ক্যালসিয়াম অক্সাইড, যা এই জলীয় বাষ্পটাকে শোষণ করে নিতে পারে। আর তাহলে পড়ে রইল অ্যামোনিয়া গ্যাস। এই অ্যামোনিয়া গ্যাসটা আস্তে 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 এই গ্যাস জারের মধ্যে জমা হতে থাকবে। আমরা জানি যে অ্যামোনিয়া গ্যাস বাতাসের তুলনায় হালকা গ্যাস, এই জন্য আস্তে আস্তে এখানে ভর্তি হচ্ছে। এবার যখন পুরোপুরি ভর্তি হয়ে যাবে তখন দেখবে এই অ্যামোনিয়া গ্যাসটা বাইরে বেরোতে থাকবে, অর্থাৎ গন্ধ একটা বেরোবে। তখন বুঝতে পারবে যে আমরা গ্যাস জারটা পুরোপুরি গ্যাস পূর্ণ হয়ে গেছে। তাহলে আমরা এই যে অ্যামোনিয়ার যে প্রস্তুতি একটা পরীক্ষাগারে কিভাবে করা হয় তার একটা চিত্র দেখতে পেলাম, আর আমরা পদ্ধতিটা বুঝতে পারলাম কিভাবে
অ্যামোনিয়া গ্যাসটাকে তৈরি করা যায়। এবার এইভাবে যে আমরা অ্যামোনিয়া গ্যাসটা পেলাম, এটা তাহলে শুষ্ক করতে পারছি আমরা পূর্ণ শোষক স্তম্ভ, যেখানে যার মধ্যে চুন ছিল, তোমরা দেখছিলে ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ পোড়া চুন, আর যে শুষ্ক করলাম আমরা। এবার বাতাসি নিম্ন অপসারণ দ্বারা শুষ্ক গ্যাস যার মধ্যে আমরা ওই অ্যামোনিয়া গ্যাসটাকে সংগ্রহ করলাম। এখন আমরা আগেই বলছিলাম যে অ্যামোনিয়ার অন্যান্য যে সকল লবণ রয়েছে তার সঙ্গে আমরা তীব্র ক্ষারের বিক্রিয়ায় ওই গ্যাসটাকে আমরা তৈরি করতে পারি, অ্যামোনিয়া গ্যাসটাকে তৈরি করতে পারি। এরকম ধরনের আমি বেশ কিছু তোমাদেরকে হোম টাস্ক হিসেবে দিয়েছি। দেখো, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেটের সঙ্গে ক্যালসিয়াম অক্সাইড হাইড্রোক্সাইড বা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের রাসায়নিক বিক্রিয়া কি কি যৌগ উৎপন্ন হয় সেগুলো তোমরা করবে। এছাড়া ধরো অ্যামোনিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এর সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় অ্যামোনিয়া ছাড়াও কি কি যৌগ উৎপন্ন হয় সেগুলো দেখবে। আরেকটা রাসায়নিক বিক্রিয়া তোমাদের আমি এখানে দিয়েছি, যেটা সম্পর্কে আমি একটু বলে দিচ্ছি। ম্যাগনেসিয়াম নাইট্রাইড, ম্যাগনেসিয়াম এবং নাইট্রোজেনের রাসায়নিক বিক্রিয়া যে যৌগ ম্যাগনেসিয়াম নাইট্রাইড, এই ম্যাগনেসিয়াম নাইট্রাইডের সঙ্গে যদি আমরা জলে আর্দ্র বিশ্লেষণ ঘটাই সেক্ষেত্রে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। এই ক্ষেত্রে প্রয়োজনীয় রাসায়নিক সমীকরণটা তোমরা বাড়িতে করে দেখবে এবং ব্যালেন্স করবে অবশ্যই, তাহলেও সেই অ্যামোনিয়া একটা প্রস্তুতি তোমরা বুঝতে পারবে। এখানে তোমাদের একটা প্রশ্ন পড়ে যে আমরা যে অ্যামোনিয়া গ্যাসটা তৈরি করছিলাম সেক্ষেত্রে শুধুমাত্র শুষ্ককরণের কাজে ক্যালসিয়াম অক্সাইড, এই ক্যালসিয়াম অক্সাইড দিয়ে কেন নিই, অন্য কোনো পদার্থকে আমরা নিই না কেন? যেমন হচ্ছে গাঢ় সালফ্রিক অ্যাসিডও হচ্ছে কি জল শোষণ করতে পারে, বা হচ্ছে ফসফরাস পেন্টক্সাইড জল শোষণ করতে পারে, ক্যালসিয়াম অক্সাইড জল শোষণ করতে পারে, কিন্তু এগুলোর মধ্যে শুধুমাত্র আমি নিচ্ছি কেবলমাত্র কাকে? ক্যালসিয়াম অক্সাইড। তো এই প্রশ্নটা তোমাদের যেহেতু আসে, এই প্রশ্নটা তোমাদেরকে একটু দেখে নিই আমি। এখন দেখো, গাঢ় সালফ্রিক অ্যাসিড, গাঢ় সালফ্রিক অ্যাসিড তীব্র জলশোষক পদার্থ, কিন্তু যেহেতু এটা একটা অ্যাসিড তার উৎপন্ন অ্যামোনিয়ার সঙ্গে এই রাসায়নিক বিক্রিয়া ঘটাতে পারবে। এখানে দেখো রাসায়নিক বিক্রিয়া ঘটিয়েছে, অ্যামোনিয়া সালফ্রিক অ্যাসিড রাসায়নিক অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হয়। অর্থাৎ আমরা যখন অ্যামোনিয়া গ্যাস তৈরি করতে যাচ্ছি তখন যদি আমরা এখানে শুষ্ককরণের কাজে গাঢ় সালফ্রিক অ্যাসিডকে ব্যবহার করি সেক্ষেত্রে আমরা অ্যামোনিয়া গ্যাসটিই পাবো না, কারণ অ্যামোনিয়া সালফ্রিক অ্যাসিডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হয়ে যাবে। তাহলে আমরা সালফ্রিক অ্যাসিডটাকে আমরা নিচ্ছি না, এই যে এখানে ক্রস করে দিয়েছি আমি এই জন্য। ফসফরাস পেন্টক্সাইডকে কেন ব্যবহার করা হয় না? ফসফরাস পেন্টক্সাইডে ব্যবহার করার কারণ দেখো, যে ফসফরাস পেন্টক্সাইড হচ্ছে একটা আম্লিক অক্সাইড, আর অ্যামোনিয়াটা একটা ক্ষারীয় গ্যাস। তাহলে এখানেও হচ্ছে কি তোমার রাসায়নিক বিক্রিয়া ঘটবে, অ্যামোনিয়ার সঙ্গে ফসফরাস পেন্টক্সাইডে অ্যামোনিয়াম ফসফেট উৎপন্ন হবে। অর্থাৎ আমরা ফসফরাস পেন্টক্সাইডকে অ্যামোনিয়া শুষ্ককরণের কাজে ব্যবহার করতেও একই কারণে পাচ্ছি না। আবার ক্যালসিয়াম ক্লোরাইডকে আমরা ব্যবহার করতে পারছি না কেন? না, ক্যালসিয়াম ক্লোরাইডও এখানে দেখো অ্যামোনিয়ার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে একটা দ্রুত যৌগ উৎপন্ন করার ক্ষমতা দেখায়। অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইড এই অ্যামোনিয়া এর সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় দ্রুত যৌগ উৎপন্ন হয়, তার ফলে এখানেও আমরা অ্যামোনিয়া গ্যাসকে পাই না। এবং এই সকল কারণে আমরা ক্যালসিয়াম ক্লোরাইড বা ফসফরাস পেন্টক্সাইড বা গাঢ় সালফ্রিক অ্যাসিড আমরা অ্যামোনিয়া শুষ্ককরণের কাজে ব্যবহার করি না। শুধুমাত্র ক্যালসিয়াম অক্সাইডকেই আমরা অ্যামোনিয়া শুষ্ককরণের কাজে ব্যবহার করি, যেহেতু ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে অ্যামোনিয়ার কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে না। অন্যদিকে বরং যে জলীয় বাষ্পটা সেটা ক্যালসিয়াম অক্সাইড শোষণ করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে পরিণত করতে পারে। তো এই গেল আমরা অ্যামোনিয়া গ্যাসকে কীভাবে প্রস্তুত করতে হয় সেটা আমরা দেখলাম। এবার আমরা দেখব অ্যামোনিয়ার ধর্ম। প্রথমে আমরা দেখে নেবো অ্যামোনিয়ার ভৌত ধর্ম। অ্যামোনিয়ার গন্ধ তোমরা অলরেডি হয়তো ল্যাবরেটরিতে যারা গেছো তারা দেখেছো, বা হচ্ছে আমাদের যে সায়েন্স এক্সিবিশন হয়েছিল তাতে তোমরা দেখেছো এই ঝাঁঝালো গন্ধযুক্ত কতকটা তোমরা দেখতে পাবে যে ইউরিন যে ইউরিনাল রয়েছে সেখানে যে একটা ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস বের হয়, সেটা অ্যাকচুয়ালি অ্যামোনিয়া গ্যাসের জন্যই ওই গন্ধটা আমরা পাই। এটা কিন্তু কোনো বর্ণ থাকে না, বর্ণহীন একটা গ্যাস। এবং একে যদি আমরা তরলে পরিণত করার চেষ্টা করি তাহলে দেখবো -33.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এটা হচ্ছে কি তরলে পরিণত হয়, তরল অ্যামোনিয়াতে পরিণত হয়। আবার যদি কঠিন অ্যামোনিয়া পরিণত করতে চাই তাহলে আমার তাপমাত্রাটাকে কমিয়ে -77.7 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যেতে হবে। এবং সেক্ষেত্রে আমরা যে কঠিনটা পাবো সেটা হচ্ছে একটা সাদা রঙের কঠিন পদার্থ পাবো। এখানে তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা দরকার হয় সেটা হচ্ছে কি, যে অ্যামোনিয়া গ্যাস কিন্তু অ্যামোনিয়ার যদি আমরা জলীয় দ্রবণ করতে চেষ্টা করি তাহলে দেখবো যে যদি 35% অ্যামোনিয়ার জলীয় দ্রবণ নিই তাহলে সেটা হবে সেটা যে দ্রবণটা হবে সেটা ক্ষারকীয় হয় এবং তাকে আমরা বলি লাইকার অ্যামোনিয়া। লাইকার অ্যামোনিয়া।
তো অ্যামোনিয়া গ্যাসকে যদি আমরা ক্ষারীয় দ্রবণ হিসেবে তৈরি করতে চাই, সেক্ষেত্রে তাহলে আমাদের অবশ্যই অ্যামোনিয়ার জলীয় দ্রবণ বানাতে হবে। অ্যামোনিয়া জলে ভীষণভাবে দ্রাব্য, তার এর মধ্যে শুধুমাত্র 35% জলীয় দ্রবণটাই আমরা তৈরি করব, যেটাকে আমরা লাইকার অ্যামোনিয়া বলবো। লাইকার অ্যামোনিয়া কাকে বলে, এটা পরীক্ষা অনেক সময় পড়ে। তো এটা কীভাবে তৈরি করতে হয় আমি তোমাদের দেখিয়ে দিলাম। এবার তোমাদের যেটা বলবো যে অ্যামোনিয়া বাতাসের চেয়ে হালকা, আমরা আগেই দেখেছি। আমরা ওই জন্যই হচ্ছে কি বাতাসের আমরা নিম্ন অপসারণ দ্বারা আমরা অ্যামোনিয়া গ্যাসকে সংগ্রহ করে থাকি। অ্যামোনিয়ার ঘনত্ব এখানে তোমাদের আমি দিয়েছি, দেখো 0.68 গ্রাম পার সিসি, অর্থাৎ এক আয়তনের মধ্যে যে ভর হয় সেটা 0.68 গ্রাম। তোমাদের এখানে অ্যামোনিয়ার যে জলীয় দ্রবণ ক্ষারকীয় বা অ্যামোনিয়া গ্যাসটা জলের মধ্যে ভীষণভাবে দ্রাব্য, এটা একটা পরীক্ষার সাহায্যে আমরা তোমাকে দেখাতে পারি। এটা আমরা সায়েন্স এডুকেশনে করেও দেখিয়েছিলাম। সেই পরীক্ষাটার নাম হচ্ছে ফোয়ারা পরীক্ষা বা ফাউন্টেন এক্সপেরিমেন্ট, যার সাহায্যে আমরা বলতে পারবো যে অ্যামোনিয়া গ্যাস জলে অতিমাত্রায় দ্রাব্য এবং এর জলীয় দ্রবণ হচ্ছে একটা ক্ষারধর্মী। এখানে দেখো এই ফাউন্টেন এক্সপেরিমেন্টটা বা হচ্ছে ফোয়ারা পরীক্ষাটা করার জন্য কি কি নিতে হয় না, বুঝতে পারছো। একটা স্ট্যান্ড নিতে হবে প্রথমে। তাই ক্ল্যাম্পের সঙ্গে আমরা একটা গোলতল ফ্লাক্সের মধ্যে আগে থেকে কি করব না, গোলতল ফ্লাক্সের মধ্যে অল্প পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা লাইকার অ্যামোনিয়া নিয়ে সেটাকে হচ্ছে কি কর্ক দিয়ে বন্ধ করে তার সঙ্গে একটা আমরা সরু কাঁচনল, ফাঁপা কাঁচনল একটা তার মধ্যে আগে থেকে ভরে রাখতে হবে এবং সেটাকে এই গোলতল যে ফ্লাক্সটা, গোলতল ফ্লাক্সটাকে কিছুটা উত্তপ্ত করে আমরা রাখবো। এরপর কি করব না, নিচে একটা দেখো এখানে একটা বিকার নিয়েছি, বিকারে লাল লিটমাসের একটা দ্রবণ আমরা বানিয়ে রাখতে পারি, অথবা এখানে লাল লিটমাস দ্রবণ নিয়েছি আমরা। তোমাদের হচ্ছে যে সায়েন্স এডুকেশন হয়েছিল সেখানে কি করেছিলাম, ফেনফথ্যালিনের জলীয় দ্রবণ রেখেছিলাম, সেটা বর্ণহীন ছিল। আর লাল লিটমাস দ্রবণ মানে হচ্ছে কি একটা বর্ণ রয়েইছে। যাই হোক, যেটা খুশি আমরা রাখতে পারি। রাখার পরে এই যে গোলতল ফ্লাক্সটা আমি আগে থেকে হালকা উত্তপ্ত করে রেখেছিলাম, এবারে এটাকে উল্টো করে এমনভাবে এর মধ্যে রাখবো যাতে করে এর যে কাঁচনলটা, এটা হচ্ছে কি বিকারের যে দ্রবণ রয়েছে তার তলদেশ পর্যন্ত যাতে করে পৌঁছাতে পারে। এবং রাখার সঙ্গে সঙ্গে আমরা দেখব যে এখানে যে দ্রবণটা রয়েছে সেটা এখানে এই এই যে যে কাঁচনলটা রয়েছে, কাঁচনল দিয়ে ফোয়ারার আকারের উপর দিয়ে উঠতে থাকবে, আর ওঠার পরেই সঙ্গে সঙ্গে এটা নীলবর্ণ ধারণ করবে। যার জন্য এটা হচ্ছে কি, আমরা যে ফোয়ারা দেখি না বিভিন্ন রকম জায়গায়, বিভিন্ন যে ফোয়ারাগুলো দেখি সেগুলো ওইভাবে উপরে জলটা উঠতে থাকে, এই জন্য এটার নাম হচ্ছে ফোয়ারা। তো এটা কেন হচ্ছে না, নিচে ধরো এখানে লিটমাস দ্রবণ, লাল লিটমাস দ্রবণ নেওয়া হচ্ছে। লিটমাস দ্রবণে যখনই আমরা উপরে উঠছে তখন অ্যামোনিয়া যে আমরা লাইকার অ্যামোনিয়া নিয়েছিলাম সেটা হচ্ছে কি তাপ দেওয়ার ফলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়েছে। এই অ্যামোনিয়া গ্যাসটা ওই লাল লিটমাস দ্রবণ অর্থাৎ জলের সঙ্গে ভীষণভাবে দ্রবীভূত হচ্ছে, দ্রবীভূত হয়ে ক্ষার দ্রবণ উৎপন্ন করছে। আবার আমরা জানি যে লিটমাস দ্রবণ ক্ষারীয় দ্রবণে বর্ণ হয়ে যায় তার নীল, ওই জন্য নীল বর্ণ ধারণ করছে। একইরকমভাবে যদি আমরা এখানে লিটমাস দ্রবণের জায়গায় ফেনফথ্যালিন দ্রবণ নিতাম তাহলে এটা বর্ণহীন থাকতো, আর এটা ফিনকি দিয়ে উপরে উঠতো, ওঠার পরে এখানেও একইরকমভাবে নীলবর্ণ ধারণ করতো। তো তার মানে হচ্ছে কি, আমরা এই এক্সপেরিমেন্টটা বা হচ্ছে এই ফোয়ারা পরীক্ষাটা আমরা দুটো যে কোনো একটা দিয়ে দ্রবণ দিয়ে করতে পারি। এটা তোমাদের আমি পরবর্তী দিনে তোমাদেরকে আবার দেখাবো। নেক্সট আমরা দেখব অ্যামোনিয়ার রাসায়নিক ধর্ম। দেখব অ্যামোনিয়ার রাসায়নিক ধর্মে প্রথমেই তোমাদের দেখো যেটা বললাম একটু আগে, যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারধর্মী এবং সেটা উৎপন্ন করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এটা একটা মৃদু ক্ষার। দেখা গেছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিদ হয়ে অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন করে, অ্যামোনিয়াম আয়ন NH4+ প্লাস OH মাইনাস, অর্থাৎ হাইড্রোক্সিল একটা আয়ন উৎপন্ন করে। যেহেতু এটা তুলনামূলকভাবে কম মাত্রায় বিজিত হয় এই অণুটা, এই জন্য এটাকে বলা হচ্ছে আমরা মৃদু ক্ষার। আবার একইরকমভাবে আমরা অ্যামোনিয়া যেহেতু একটা ক্ষারীয় একটা গ্যাস, এ আম্লিক যে গ্যাস রয়েছে হাইড্রোজেন ক্লোরাইড, এর সঙ্গে খুব ভীষণভাবে রাসায়নিক বিক্রিয়া করতে পারে, দিয়ে তারপর অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। এটা একটা অ্যামোনিয়ার শনাক্তকরণ বিক্রিয়াও আমরা বলে থাকি। কারণ কি, এখানে দেখো অ্যামোনিয়া একটা বর্ণহীন গ্যাস আর হাইড্রোজেন ক্লোরাইডও একটা বর্ণহীন গ্যাস, দুটো রাসায়নিক বিক্রিয়া করে একটা সাদা রঙের ধোঁয়া উৎপন্ন করে। এবং যেটা আমরা প্রজেক্টতে বলছিলাম শূন্য গ্লাসের সাদা ধোঁয়া, তোমাদেরকে দেখাবো। এটা আমরা হচ্ছে কি তোমাদের যে সায়েন্স এক্সিবিশন হয়েছিল তাদেরকে দেখিয়েছিলাম, এটা তোমাদের আমি একটু পরে দেখাচ্ছি। তো এই অ্যামোনিয়া শনাক্তকরণ বিক্রিয়া কেন এটা বলছি আমরা, এই রাসায়নিক বিক্রিয়াটা কি, কারণ হচ্ছে কি যে দুটো গ্যাস রাসায়নিক বিক্রিয়া করে একটা সাদা
রঙের কঠিন পদার্থ বা একটা ধোঁয়া উৎপন্ন করছে, যার সাহায্যে আমরা অ্যামোনিয়া গ্যাসটাকে এখানে শনাক্ত করতে পারি। অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস যে কোনো অ্যাসিডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে কিন্তু অ্যামোনিয়াম লবণ উৎপন্ন করবে। অর্থাৎ অ্যামোনিয়া হাইড্রোজেন ক্লোরাইড রাসায়নিক বিক্রিয়া করে যে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করলে এটা একটা অ্যামোনিয়াম লবণ। আমরা যদি হাইড্রোজেন ক্লোরাইডের বদলে অন্য কোনো অ্যাসিড নিই, এটা হাইড্রোজেন ক্লোরাইড আমরা গ্যাস নিয়েছি, কিন্তু যদি অন্য অ্যাসিড নিই, মানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হচ্ছে সালফিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড, প্রত্যেক ক্ষেত্রে অ্যামোনিয়ার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া অ্যামোনিয়াম লবণ উৎপন্ন করবে। তাহলে অ্যামোনিয়ার যে শনাক্তকরণ বিক্রিয়াটাও আমরা এই যে একটা প্রজেক্ট দিয়ে বলছিলাম, এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো, তোমাদের একটা কাঁচের গ্লাস নেওয়া হয়েছে। প্রথমত এই কাঁচের গ্লাসে তুমি আগে থেকেই কিছুটা হচ্ছে কি তুমি অ্যামোনিয়া লিকুইড, লাইকার অ্যামোনিয়া, যেটা 2 থেকে 3 ড্রপ এখানে ফেলে দাও। আর এই যে একটা হচ্ছে প্লেট নেওয়া হয়েছে, চীনামাটি প্লেট, এই প্লেটের ভিতরের দিকে হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডটা একটা কাঁচদণ্ডের মধ্যে নিয়ে, আর ওর তলদেশে এই যে প্লেটটা রয়েছে তার তলদেশে একটু করে মাখিয়ে দিতে হয়, দিয়ে তুমি ঢাকা দিলাম। ঢাকা দেওয়ার কিছুক্ষণের মধ্যে 5-10 সেকেন্ড পরেই দেখতে পাবে এই ভিতরে এই কাঁচের গ্লাসের মধ্যে সাদা ধোঁয়া উৎপন্ন হচ্ছে। তো এটা খুব ইন্টারেস্টিং একটা প্রজেক্ট বলতে পারো। এটাও তোমাদের দেখিয়েছি, তবু আবার স্কুল খুললে অবশ্যই তোমাদেরকে আবার দেখাবো। এটা খুব ইন্টারেস্টিং, তোমার দেখলে খুব ভালো লাগবে। এবং এর সাহায্যে আমরা এই যে আমরা গ্লাসের মধ্যে যে অ্যামোনিয়া রেখেছিলাম, এটাকে আমরা অ্যামোনিয়াকে শনাক্ত করতে পারলাম অ্যামোনিয়া আর হাইড্রোজেন ক্লোরাইডের রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে। তো এটা একটা শনাক্তকরণ বিক্রিয়া। নেক্সট হচ্ছে কি, আমরা অ্যামোনিয়ার জারণ দেখব। যদি আমরা অক্সিজেনের জারণ করি অ্যামোনিয়া গ্যাসকে, প্লাটিনাম, রোডিয়াম একটা হচ্ছে কি এখানে আমরা অনুঘটক নিই, এবং তাপমাত্রা যদি 750 থেকে 900 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নিয়ে গিয়ে এই রাসায়নিক বিক্রিয়াটা ঘটায় অ্যামোনিয়ার সঙ্গে অক্সিজেনের, সেক্ষেত্রে তৈরি হবে কি না, নাইট্রিক অক্সাইড উৎপন্ন হবে, জলীয় বাষ্প উৎপন্ন হবে, এবং অবশ্যই কিছু তাপ উৎপন্ন হবে। এই রাসায়নিক বিক্রিয়াটার সাহায্যে আমরা দেখব, পরবর্তী তোমাদের রয়েছে, পরে দেখব সেখানে এই এই অ্যামোনিয়ার আমরা অনুঘটকীয় জারণের মাধ্যমে যে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করলাম, এই নাইট্রিক অক্সাইডকে আবার রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে অক্সিজেন জারিত করে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এবং সেটা জলের সঙ্গে দ্রবীভূত করে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করা হয়। এবং এই পুরো প্রসেসটার নাম হচ্ছে অসওয়াল্ড পদ্ধতি। এটাও হচ্ছে কি তোমাদের এটা পরীক্ষা খুব পড়ে, যে অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড কীভাবে প্রস্তুত করা হয়, বা অ্যামোনিয়ার অনুঘটকীয় জারণের সাহায্যে কীভাবে আমরা নাইট্রিক অ্যাসিড পেতে পারি। এটা যদিও ক্লাস 10-এ তোমাদের হচ্ছে কি আরো রয়েছে পরবর্তী সময়ে নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি, সেখানে তোমাদের আরো ডিটেলস আমি পড়াবো। এখন আপাতত তোমরা এটা জেনে রাখো যে অ্যামোনিয়ার আমরা অনুঘটকীয় জারণের মাধ্যমে কিভাবে নাইট্রিক অ্যাসিডটা তৈরি করতে পারলাম। এটা একটা খুব ইম্পর্টেন্ট রাসায়নিক বিক্রিয়া, এটা তোমরা অবশ্যই ভালো করে মনে রাখো। এবার আমরা অ্যামোনিয়ার সঙ্গে সোডিয়ামের রাসায়নিক বিক্রিয়া দেখব। সোডিয়াম ধাতু অ্যামোনিয়ার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে, খুব তাড়াতাড়ি রাসায়নিক বিক্রিয়া করে। সোডিয়াম ধাতু খুব রিয়েক্টিভ একটা ধাতু, এবং এক্ষেত্রে উৎপন্ন করে অবশ্যই সোডিয়াম সোডামাইড বা সোডিয়াম NaNH2, এবং এর সঙ্গে হাইড্রোজেন গ্যাস তৈরি করে। এই রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে আমরা বলতে পারি যে অ্যামোনিয়া গ্যাসের মধ্যে হাইড্রোজেন বর্তমান। হ্যাঁ, এই সোডামাইড যে উৎপন্ন হলে রাসায়নিক বিক্রিয়া থেকে, আমরা আবার একে যদি জলের দ্বারা আদ্র বিশ্লেষণ করি, সেক্ষেত্রে অ্যামোনিয়া গ্যাসকে ফিরে পাবো এবং সোডিয়াম হাইড্রোক্সাইড পাবো। সোডিয়ামের সঙ্গে যেমন অ্যামোনিয়া রাসায়নিক বিক্রিয়া ঘটালাম, যদি পটাশিয়ামের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটায়, একই রকমভাবে আমরা পটাশিয়াম KNH2 পাবো, এবং হাইড্রোজেন গ্যাস পাবো একই রকম ক্ষেত্রে। আর আরেকটা হচ্ছে কি, অ্যামোনিয়ার ইম্পর্টেন্ট রাসায়নিক বিক্রিয়া হচ্ছে ধর্ম হচ্ছে কি বিজারণ ধর্ম। অ্যামোনিয়ার বিজারণ ধর্ম, অর্থাৎ অ্যামোনিয়ার মধ্যে যে হাইড্রোজেন রয়েছে, সে হাইড্রোজেন কোনো পদার্থকে, জারক পদার্থকে সহজেই বিজারিত করতে পারে। যেমন এখানে ধরো আমি একটা উদাহরণ নিয়েছি, কপার অক্সাইড, এটা একটা কালো রঙের পদার্থ, অ্যামোনিয়া দ্বারা বিজারিত হয়ে কপারে পরিণত হয়, এবং অ্যামোনিয়া নিজে জারিত হয়ে কি তৈরি করে না, নাইট্রোজেন গ্যাস তৈরি করে, আর আমরা জলীয় বাষ্প পাই। তো একইরকমভাবে তোমরা যদি কপার অক্সাইডের জায়গায় লেড অক্সাইড নাও, অ্যামোনিয়া কিভাবে বিজারিত করবে সে রাসায়নিক বিক্রিয়া তোমরা নিজেরা লিখে ফেলবে বাড়িতে। তোমাদের এখানে কিরকম ধরনের প্রশ্ন পড়ে যে অ্যামোনিয়ার একটি বিজারণ ধর্মের উদাহরণ দাও, তাহলে তোমরা বলবে প্রথমে কি না, যে উত্তপ্ত কপার অক্সাইডের মধ্য দিয়ে যদি অ্যামোনিয়া গ্যাসকে আমরা চালনা করি, সেক্ষেত্রে কপার অক্সাইড কপারে বিজারিত হয় এবং অ্যামোনিয়া নিজে নাইট্রোজেন গ্যাসে জারিত হয়ে যায়। এটাই হলো অ্যামোনিয়ার একটা বিজারণ ধর্মের উদাহরণ। নেক্সট আমরা দেখব যে অ্যামোনিয়া
অ্যামোনিয়াম এর জলীয় দ্রবণ বা লাইকার অ্যামোনিয়া এই বিভিন্ন ধাতব লবণের সঙ্গে কিভাবে রাসায়নিক বিক্রিয়া করে। এবং পরীক্ষাগারে আমরা বিশেষত 11-12 ছেলেমেয়েরা যারা হচ্ছে কি প্র্যাকটিক্যাল করে, তারা যে ধাতব মূলককে শনাক্তকরণ করা হয়, সেক্ষেত্রে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা ইম্পর্টেন্ট রোলটা প্লে করে। এবং সে কিভাবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাহায্যে আমরা বিভিন্ন ধাতুকে শনাক্ত করতে পারি তার রাসায়নিক বিক্রিয়াগুলো আমি তোমাদের এখানে লিখেছি, এবং সেগুলো তোমাদের পরীক্ষাও খুব আসে, খুব ইম্পর্টেন্ট এই রাসায়নিক বিক্রিয়াগুলো। যেমন ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইড মধ্যে যে অ্যালুমিনিয়াম রয়েছে, অ্যালুমিনিয়ামকে শনাক্ত করবো কিভাবে না, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে আমরা যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ঢালি, সেক্ষেত্রে দেখবো সাদা রঙের একটা আঠালো অধক্ষেপ পড়ে। সে আঠালো যে অধক্ষেপটা, এটা কিসের না, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা অধক্ষেপ, এটা আঠালো অধক্ষেপ। হ্যাঁ, তো এই রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে আমরা অ্যালুমিনিয়াম ধাতুকে শনাক্ত করতে পারছি। একই রকমভাবে যদি আমরা ফেরাস সালফেট দেখি, ফেরাস সালফেটকে আমরা শনাক্ত করতে পারি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাহায্যে, অর্থাৎ ফেরাস আয়ন বা ফেরিক আয়নকে শনাক্ত করতে পারি। ফেরাস সালফেটের জলীয় দ্রবণে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিই, কি উৎপন্ন হবে না, একটা শ্যাওলার মতো সবুজ বর্ণের একটা অধক্ষেপ পড়ে, নোংরা, আমরা ডাবলে ডার্টি গ্রিন একটা হচ্ছে কালার পাওয়া যায়। কারণ হয় কি না, ফেরাস সালফেটের সঙ্গে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড রাসায়নিক বিক্রিয়ায় ফেরাস হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, যার জন্যই আমরা এই সবুজ বর্ণের শ্যাওলার মতো একটা বর্ণ দেখতে পাই, অধক্ষেপটা দেখতে পাই। তো তোমরা এটাও যদি কখনো দেখো ল্যাবরেটরিতে গিয়ে তোমরা এটা দেখতে পারবে। আর একটা হচ্ছে কি, ফেরিক আয়নকে আমরা শনাক্ত করতে পারি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাহায্যে। ফেরিক ক্লোরাইড যেমন এখানে নিয়েছি, ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আমরা ঢালি, সেক্ষেত্রে একটা বাদামি রঙের অধক্ষেপ পাওয়া যাবে, এবং যাকে আমরা যে পদার্থ উৎপন্ন হচ্ছে সেটার নাম হচ্ছে কি ফেরিক FeOH এর হোল থ্রাইস। তাহলে এই অধক্ষেপটা আমরা পাবো, যে ফেরিক আয়নকে আমরা শনাক্ত করতে পারলাম। এছাড়াও আরো কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া রয়েছে যেগুলো যারা হচ্ছে মনে করবে সেই রাসায়নিক বিক্রিয়াগুলো পড়তে পারে। যেমন হচ্ছে কি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড জটিল যৌগ কিভাবে উৎপন্ন করে, এটাও আগে পড়তো না, এখন দেখছি খুব পরীক্ষায় আসছে, মাধ্যমিকের পরীক্ষাতে। সেটা হচ্ছে কি, কপার সালফেটের জলীয় দ্রবণ, একুয়াস কপার সালফেট। এখানে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আমরা নিই, তাহলে প্রাথমিক অবস্থায় কি হয় না, নীলাভ সাদা একটা অধক্ষেপ পড়ে, আর অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হচ্ছে লবণ। তো এই নীলাভ সাদা যে অধক্ষেপটা, এই যে এখানে নিয়েছি, আবার লিখেছি আমরা কপার সালফেটের সঙ্গে কপার হাইড্রোক্সাইড, এ অ্যামোনিয়াম সালফেট আর অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে আবার রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে গাঢ় নীল একটা দ্রবণ উৎপন্ন করে। তো এই রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে আমরা দেখব যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কপার সালফেটের সঙ্গে একটা জটিল যৌগ উৎপন্ন করেছে। এখানে কিরকম ধরনের প্রশ্ন পড়তে পারে, এরা পড়তে পারে যে কপার সালফেটের জলীয় দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে কি রাসায়নিক বিক্রিয়া ঘটে বা কি ঘটে, সেটা রাসায়নিক সমীকরণ সহ লিখো। তখন তোমরা লিখবে প্রথমেই যে কথাই লিখবে, যেটা প্রথমে যে কপার সালফেটের জলীয় দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিই, তারা প্রাথমিক অবস্থায় একটা নীলা বা সাদা পদক্ষেপ পড়ে, এবং যদি অতিরিক্ত আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তার মধ্যে ঢালি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে গাঢ় নীল বর্ণের একটা দ্রবণ উৎপন্ন হয়। এবং তারপর তোমরা এই রাসায়নিক বিক্রিয়াটা লিখে দেবে যে কপার সালফেট CuSO4 প্লাস NH4OH থেকে আমরা উৎপন্ন করে যে যৌগটা পাচ্ছি, সেটা CuSO4 ডট COOH এর হোল টুয়াইস প্লাস NH4 হোল টুয়াইস SO4। এবং দেখা যাচ্ছে এই যে বিক্রিয়াত পদার্থ দুটো উৎপন্ন হলো, এই দুটো আবার আমার দেখবো যে অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় যে জটিল যৌগটা উৎপন্ন হচ্ছে, সেটা হচ্ছে কি CuNH3 হোল 4 SO4, অর্থাৎ এর নাম হচ্ছে কি কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট, এবং এটা গাঢ় নীল বর্ণের একটা দ্রবণ। আমরা এই পরীক্ষার সাহায্যে এটাও একটা আমরা করেছিলাম প্রজেক্ট, বা এটা আমরা যে তোমাদের সায়েন্স এক্সিবিশন ছিল সেটা দেখিয়েছিলাম। কিরকম না, আমরা দেখি যে অনেক সময় বাজারে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা শাকসবজির বর্ণটাকে সতেজ রাখার জন্য, মানে তাকে দেখায় যাতে সতেজের মতো দেখায়, অথচ পুরানো জিনিসটা কি করে তারা না, কপার সালফেটের জলীয় দ্রবণে যেমন পটল বা হচ্ছে কি ঝিঙে, উচ্ছে, এগুলোকে ডুবিয়ে তুলে নেয়। তাহলে হচ্ছে কি মানুষ যখন কিনতে যায় তখন মনে যে পুরানো হলেও ভাবে যে এটা বোধহয় হচ্ছে কি একদম টাটকা। তো ওই কপার সালফেট দ্রবণের মধ্যে ডোবানো হয়েছিল কিনা সবজিটা, সেটা আমরা এই পরীক্ষাটার সাহায্যে আমরা বার করতে পারবো, বা এটা সাহায্যে আমরা কপার সালফেট আছে কিনা ওই যে শাকসবজিগুলো তার মধ্যে আছে কিনা আমরা এই পরীক্ষার সাহায্যে সেই কপার সালফেটটা শনাক্ত করতে পারবো। অ্যাকচুয়ালি দেখা গেছে কপার সালফেটটা দিয়ে দেয় তারা, না জেনেই দেয় যে চাষিরা বা হচ্ছে কি যারা ব্যবসা করছে,
তারা দিয়ে দেয়। কিন্তু কপার আমাদের শরীরের পক্ষে ভীষণভাবে ক্ষতিকারক। ওই জন্য যদি দেখো কখনো এরকম কপার সালফেট লেগে রয়েছে, বা যদি নাও দেখে রাখো, তাহলে আমি বলবো শাকসবজি বাজার থেকে আনার পরে বেশ কিছুক্ষণ ঈষদুষ্ণ জলে আধা ঘন্টা মতো ভিজিয়ে ভালো করে ধুয়ে নেবে। ধুয়ে নিলে দেখা যাবে কপার সালফেট যদি অল্প পরিমাণে থেকেও থাকে, তাহলে জলে দ্রবীত হয়ে বেরিয়ে যায়। তার শাকসবজিগুলো একদম পরিষ্কার থাকে, সেগুলো রান্না করে খেলে তখন আর কপারের যে বিষক্রিয়াটা আমাদের শরীরে তখন আর হবে না। নেক্সট এবারে আমরা শেষ অবস্থায় অ্যামোনিয়ার শেষ জায়গায় চলে এসেছি। ভীষণভাবে যে যেটা পরীক্ষাটা পড়ে সেটা হচ্ছে কি, অ্যামোনিয়াকে আমরা শনাক্ত করব কি করে, বা কোন পরীক্ষার সাহায্যে অ্যামোনিয়া গ্যাসকে শনাক্ত করা হয়। তো শনাক্তকরণের একটা পরীক্ষা তোমাদেরকে আমি অলরেডি বলে দিয়েছি, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের সাহায্যে আমরা অ্যামোনিয়া গ্যাস শনাক্ত করতে পেরেছি, সাদা ধোঁয়া উৎপন্ন হয়েছে। আরেকটা ওয়েট টেস্ট বা সিক্ত পরীক্ষার সাহায্যে অ্যামোনিয়াকে আমরা শনাক্ত করতে পারি। সেক্ষেত্রে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ নিয়েও করতে পারি, বা এখানে যেমন এখানে দেখানো হয়েছে অ্যামোনিয়া NH3 গ্যাস দিয়েও করতে পারি। তো আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি দ্রবণ করতে চাই, সেক্ষেত্রে প্রথমে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের একটা জলীয় দ্রবণ বানাবো, তার মধ্যে পটাশিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ ক্ষারীয় করে নেবো, আর একটু বেশি করে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিই। এবং তারপরে এখানে আমাকে দিতে হবে পটাশিয়াম মার্কিউরো আয়োডাইড। পটাশিয়াম মার্কিউরো আয়োডাইড আর পটাশিয়াম হাইড্রোক্সাইড যে জলীয় দ্রবণ, এই দুটোর মিশ্রণকে একসঙ্গে আমরা বলি নেসলার বিকারক। এটা অনেক সময় পরীক্ষায় পড়ে যে নেসলার বিকারকের সংকেত কি লেখো। তো অ্যামোনিয়ার জলীয় দ্রবণে যদি আমরা নেসলার বিকারক যোগ করি, সেক্ষেত্রে দেখবো বাদামি অধক্ষেপ পড়বেই, কিন্তু গ্যারান্টেড। হ্যাঁ, তো এই পরীক্ষার সাহায্যে আমরা সহজেই অ্যামোনিয়াকে শনাক্ত করতে পারি। তাহলে চলো দেখি রাসায়নিক বিক্রিয়াটা কি কি উৎপন্ন হচ্ছে দেখি। অ্যামোনিয়া, পটাশিয়াম মার্কিউরি আয়োডাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের রাসায়নিক বিক্রিয়া তৈরি করছে কি না, এখানে যে বাদামি পদক্ষেপটা উৎপন্ন হচ্ছে সেটা কি না, মার্কিউরিক অক্সাইড, অ্যামিনো মার্কিউরি আয়োডাইড, এই একটা জটিল যৌগ উৎপন্ন হচ্ছে, HgO, HgNH2 I, এবং জল আর পটাশিয়াম আয়োডাইড উৎপন্ন হচ্ছে। বাদামি পদক্ষেপটা পাচ্ছি কিন্তু এখানে যে জটিল যৌগটা উৎপন্ন হচ্ছে এই জন্য। তাহলে এই রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে আমরা অ্যামোনিয়াকে শনাক্ত করতে পারি। আরেকটা কোশ্চেন তোমাদের পরীক্ষায় ইদানিং আসছে দেখছি, যে অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিনের রাসায়নিক বিক্রিয়া। অ্যামোনিয়া ক্লোরিনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া দুভাবে ঘটে। একটা হচ্ছে কি, যদি আমরা অ্যামোনিয়া কম নিই আর অতিরিক্ত ক্লোরিন নিই, সেক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া নাইট্রোজেন ট্রাইক্লোরাইড নামে একটা বিস্ফোরক পদার্থ উৎপন্ন হয়। এটা একটা তরল বিস্ফোরক পদার্থ উৎপন্ন হয়। আর অন্যদিকে যদি অ্যামোনিয়াকে অতিরিক্ত পরিমাণে নিই আর ক্লোরিনকে কম পরিমাণে নিই, সেক্ষেত্রে অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিনের রাসায়নিক বিক্রিয়া নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে আর অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। তো এই অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিনের রাসায়নিক বিক্রিয়াটাও তোমরা লিখে নিতে পারলে। এবারে আমরা বেশ কিছু যৌগ সম্পর্কে দেখে নেবো, এখান থেকে বেশ কিছু আরো শর্ট কোশ্চেন পড়ে। যেমন স্মেলিং সল্ট বলতে কি বোঝায়, বা স্মেলিং সল্টের সংকেত কি। স্মেলিং সল্টের সংকেত কি দেখে নিই। অ্যামোনিয়াম কার্বনেট, অ্যাকচুয়ালি কি এর সঙ্গে একটু রাসায়নিক বিক্রিয়া, ক্ষারের যদি রাসায়নিক বিক্রিয়া ঘটায়, সেক্ষেত্রে আমরা অ্যামোনিয়ার গন্ধ পাই, ওই জন্য এটাকে স্মেলিং সল্ট বলা হয়। অ্যামোনিয়ার আরেকটা কোশ্চেন পড়ে থাকে যে অ্যামোনিয়ার যে বোতল রয়েছে, সেই বোতল মুখ খোলার জন্য আমরা বোতলটাকে আগে ঠান্ডা করি কেন। আগে অ্যামোনিয়ার বোতলটাকে ঠান্ডা করি, তারপর হচ্ছে কি অ্যামোনিয়ার বোতলের মুখটা খুলি, সেটা কেন, সেটা অনেক সময় পরীক্ষায় পড়ে। তো সেটা একটু দেখে নিই। অ্যামোনিয়া বোতল ঠান্ডা করে খোলা হয় কারণ হচ্ছে কি, যে অ্যামোনিয়া তো জলে দ্রবীভূত অবস্থায় থাকে। যদি উত্তপ্ত কোনো কারণে বোতলটা হয়ে থাকে, সেক্ষেত্রে কিছু পরিমাণ অ্যামোনিয়া গ্যাস ওই বোতলের উপরে থাকতে পারে, এবং যেহেতু উপরে থাকতে পারে, তাহলে যখন আমরা বোতলটা খুলবো, তখন অ্যামোনিয়া এবং জল চোখে ছিটকে এসে লাগতে পারে এবং আমাদের চোখের ক্ষতি হতে পারে। এই জন্য আমরা সাধারণত অ্যামোনিয়ার বোতলের মুখটা খোলার আগে বোতলটাকে ঠান্ডা করি, নাহলে চোখের ক্ষতি হতে পারে। অ্যামোনিয়ার এছাড়া আমরা কিভাবে অ্যামোনিয়াকে কি কাজে ব্যবহার করা হয় সেগুলো একটু দেখে নিতে পারি। অ্যামোনিয়ার ব্যবহার কি, যেমন হচ্ছে হিমায়া গ্রুপে যে আমরা কোল্ড স্টোরেজ দেখি বিভিন্ন রকমের, সেখানে প্রচুর পরিমাণে অ্যামোনিয়াকে ব্যবহার করা হয় ঠান্ডা করার জন্য। আইসক্রিমের কারখানা, কোল্ড স্টোরেজ, তো এটা হচ্ছে কি ব্যবহার হিসাবে নেওয়া হয়। অ্যামোনিয়া থেকে বিভিন্ন রকমের লবণ তৈরি করা, মানে অ্যামোনিয়াম সালফেট বা অ্যামোনিয়াম নাইট্রেট, এগুলো জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তো এগুলো হচ্ছে কি আমরা অ্যামোনিয়া থেকেই পাই। আর আরেকটা প্রশ্ন তোমাদের পড়ে থাকে অনেক সময়, যে অ্যামোনিয়া গ্যাস যদি কোনো একটা জায়গায় লিক করে, তাহলে কি করা উচিত, ইমিডিয়েট কি করা উচিত।
না, সেই যেহেতু আমরা জানি যে অ্যামোনিয়া প্রচুর পরিমাণে জলে দ্রবীভূত হয়, তো যদি অ্যামোনিয়া গ্যাস লিক করে তাহলে সেই কাছাকাছি যারা রয়েছেন তাদের ঘন ঘন চোখে জলে ঝাপটা নিতে হবে। জলে ঝাপটা নেওয়ার সঙ্গে সঙ্গে যদি রুমাল বা কোনো কাপড় থাকে তাহলে জলে সেটা ভিজিয়ে সেটা বারবার চোখ মুখ মুছতে হবে। আর হচ্ছে কি তাড়াতাড়ি সেই জায়গা থেকে সরে যেতে হবে, না হলে অ্যামোনিয়া বিষক্রিয়ায় মানুষ মারা যেতে পারে। প্রথমে চোখ অ্যাটাক হবে, তারপর হচ্ছে কি সেই শ্বাসকষ্ট হয়ে মারাও যেতে পারে। তো ফুসফুসে যেহেতু ডাইরেক্ট চলে যায় অ্যামোনিয়া গ্যাসটা, তো এই জন্য আমাদের অ্যামোনিয়ার জলে দ্রবীভূত করে ওটাকে এই যাতে করে না বেশি সমস্যার সৃষ্টি হয় সেটা জল দিয়েই ওটাকে দূরীভূত করা যেতে পারে। এছাড়াও আরেকটা কোশ্চেন তোমাদের আমি দেখে নিচ্ছি যে হ্যাবার পদ্ধতিতে অর্থাৎ শিল্প পদ্ধতিতে অ্যামোনিয়া কীভাবে তৈরি করা হয়। না, তোমরা জানো যে 1 আয়তন নাইট্রোজেন, এটা আগে তোমাদের বলেওছি, 3 আয়তন হাইড্রোজেন রাসায়নিক বিক্রিয়া করে 2 আয়তন অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। এর জন্য প্রয়োজনীয় যে অনুঘটক সেটা হচ্ছে কি না ফেরিক অক্সাইড, আর উদ্দীপক হিসাবে আমরা পটাশিয়াম অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড নিয়ে থাকি। উষ্ণতা এখানে সর্বোত্তম একটা উষ্ণতা নেওয়া হয় 550 ডিগ্রি সেলসিয়াস, চাপ নেওয়া হয় 200 অ্যাটমসফিয়ার চাপ। তো হ্যাবার পদ্ধতিতে তাহলে অ্যামোনিয়া শিল্প প্রস্তুতি এভাবেই করা হয়, এটা অনেক সময় পরীক্ষায় এসে থাকে। আর অ্যামোনিয়ার শিল্প ব্যবহার তো কিছুটা বলেওছি তোমাদের আমি। একটা যেটা জিনিস আরবার বলবো আমি, যে অ্যামোনিয়া থেকে ইউরিয়া প্রস্তুত করা হয়, যে ইউরিয়াটা সার হিসাবে কৃষি জমিতে ব্যবহার করা হয়। অ্যামোনিয়ার শিল্পোৎপাদন, ইউরিয়ার কীভাবে শিল্পোৎপাদন তৈরি করা হয় দেখো এখানে দেখে নিচ্ছি। অ্যামোনিয়া যে তরল অ্যামোনিয়া, তার সঙ্গে প্রথমে কার্বন ডাইঅক্সাইডের রাসায়নিক বিক্রিয়ায় 150 ডিগ্রি অ্যাটমসফিয়ার এবং 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমরা প্রথমে কি তৈরি করছি না NH2CO NH2। এবার এটা এটা একটা সমীকরণটা একটু ভুল লেখা হয়েছে, এই সমীকরণটা এটা এরকম হবে না, অ্যাকচুয়ালি হবে যেহেতু দোনো এটা অ্যামোনিয়া এর সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করছে, সেক্ষেত্রে একটা হবে NH2CO NH4 হবে এটা। হ্যাঁ, তো আমি এটা তোমাদের লিখে দিচ্ছি একটু পরে। তাহলে অ্যাকচুয়ালি NH2CO NH2 এই যৌগটা হবে না, হবে কি যৌগটা NH2CO NH4 যৌগ হবে, অ্যামোনিয়াম কার্বামেট এটা হচ্ছে কি তৈরি হলো, যেটা তাপের প্রভাবে এটা কি করবে NH2CO NH2, অর্থাৎ এখান থেকে এখনই জল বেরিয়ে যাবে। তো এই ধরো জলটা যদি এখানে থাকতো সেক্ষেত্রে এই যৌগটা হচ্ছে এটাই হতো। তাহলে এখান থেকে আমরা এই যে NH2CO NH2 পেলাম, অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড রাসায়নিক বিক্রিয়ায় এই NH2CO NH2 একেই বলছি আমরা ইউরিয়া। হ্যাঁ, তো তাহলে ইউরিয়া শিল্পোৎপাদন আমরা যে অ্যামোনিয়া থেকেই করতে পারি। তোমাদের আজকে এটাই পর্যন্ত থাক, পরবর্তী দিনে আর একটা গ্যাস আছে যেটা নাইট্রোজেন এবং হাইড্রোজেন সালফাইড পরবর্তী সময় আলোচনা করব। ওকে, বাই বাই, ভালো থেকো, পড়াশোনাটা ভালো করে করো। হ্যাঁ, আর ইউটিউবে দেখবে ভালো করে, যদি কোনো সমস্যা হয় তোমরা কোশ্চেন আমাকে জিজ্ঞেস করবে, আবার বলছি, তাহলে তোমাদের আমি উত্তর দিয়ে দিতে পারবো।